মুখোশ মানুষ বা মাস্কম্যান, এই শব্দবন্ধটার সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত। আপনারাও শুনে থাকবেন সচরাচর এই বিষয়টা। এই মুখোশ মানুষ কথাটার কি অর্থ বলুন তো? মানে একজন মানুষের দ্বৈত চরিত্র রয়েছে, এটা আমরা সকলেই জানি যে আমাদের নিত্যদিনের যে কার্যকলাপ তার মধ্যে আমরা বেশ কিছু এমন মানুষকে দেখব যারা হয়তো যেটা আমরা সামনে দেখছি, যার যে মুখটা দেখছি সেটা হয়তো তার প্রকৃত পরিচয় নাও হতে পারে, তার অভ্যন্তরে অন্য একটা রূপ হয়তো রয়েছে। এটার সাথে আমরা যেমন পরিচিত, অনেকে আবার যারা একটু বিশ্লেষক বা একটু ভাবের জগতে চলে যাবেন, তারা কিন্তু এটার সাথে মিলিয়ে নেবেন বিখ্যাত মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কালোকে। না, আজকে আমি এই মুখোশ মানুষ বলতে ফ্রিদা কালোর কথা বলছি না, আমি একদম সিম্পল বিষয়ে আসছি, সাধারণ বিষয়। কেন উল্লেখ করছি বলুন তো? দেখুন, আমাদের যে বললাম নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা বা আমাদের প্রতিদিনের প্রাত্যহিক জীবন বা জীবন জীবিকার মধ্যে যেমন মানুষের দ্বৈত চরিত্রকে আমরা সামনে দেখতে পাই, যেটা বাস্তবিক ক্ষেত্রে অনেকে বলেন যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বাস্তব নাও হতে পারে, সেটা বাস্তব নয়, এর অভ্যন্তরে আড়ালে, মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে অন্য একটা চরিত্র যেটা সচরাচর প্রকাশ্যে আসে না। ঠিক এই সিস্টেমটার সাথে আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রের রাষ্ট্র ব্যবস্থাকে একটু কম্পেয়ার করি, দেখব এর একটা বড় অংশের মিল খুঁজে পাচ্ছি। আমরা যে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে পরিচালন ব্যবস্থা, যে পৃথিবীর সেই পরিচালন ব্যবস্থায় যেটা আমরা প্রত্যক্ষ করছি বা প্রতিনিয়ত যেটা আমরা দেখছি, যে সিস্টেম, যে পাওয়ার, সেটার আড়ালে লুকিয়ে রয়েছে আরও একটা প্যারালাল রাষ্ট্র ব্যবস্থা। আরেকটা শব্দবন্ধ এই সম্পর্কিত, তার সাথে হয়তো অনেকে শুনেছেন, পরিচিত ডিপ স্টেট। এই কথাটা সাম্প্রতিক সময়ে অনেকের কাছে খুবই পরিচিত হয়ে গেছে, অনেকে জানেন বিষয়টা। ডিপ স্টেট মানে কি, যদি আমরা একটু বাংলায় বলি, গুপ্ত রাষ্ট্র। কেন গুপ্ত রাষ্ট্র বলছে, কি এই গুপ্ত রাষ্ট্র? অনেকে জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটা এমন কোনো হিডেন রাষ্ট্র ব্যবস্থা নয়। এটা যে আমাদের পৃথিবী যে চলছে যে রাষ্ট্র ব্যবস্থার সাথে, যে পাওয়ারের সাথে, সেই পাওয়ারের প্যারালাল আরেকটা গুপ্ত পাওয়ার চলছে, গুপ্ত রাষ্ট্র ব্যবস্থা চলছে, সিস্টেম চলছে, যেটা অভ্যন্তর থেকে এই বাইরের যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে পরিচালন করছে। তাদের অঙ্গুলি হেলনে এই যে যে বিশ্বে যে কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডটা পরিচালনা হচ্ছে এই ডিপ স্টেট, বা খুব আরেকটু ইজি করে বললে যেটাকে বলা হয় মার্কিন ডিপ স্টেট। এই শব্দবন্ধটার সাথে আমরা সাম্প্রতিক সময় কিভাবে পরিচিত হয়েছি? আমরা যদি সাম্প্রতিক সময়ে একটু এই ডিপ স্টেটের কর্মকাণ্ডের দিকে তাকাই, তাদেরকে কিন্তু আমরা অস্তিত্ব দেখতে পাবো না, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু একাধিক যে জেন জেড উত্থান আমরা যে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে, রাজনৈতিক পরিকাঠামো বা আর্থসামাজিক পরিকাঠামোর যে একটা ব্রেকডাউন আমরা দেখেছি, তার সাথে কিন্তু এই নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে জেন জেডের উত্থান দেখেছি কোথায়? শ্রীলঙ্কায়, আমাদের একদমই প্রতিবেশী রাষ্ট্র, 2022। তারপরে দেখেছি 2024-এর জুলাইয়ে বাংলাদেশ, 2025-এর সেপ্টেম্বরে নেপাল গণ অভ্যুত্থান, 2025-এ বুলগেরিয়া, ম্যাডাগাস্কার, কেনিয়া, মরক্কো, এবং আমাদের ভারতবর্ষের মধ্যেও যেটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা সমালোচকরা একাধিক সময় উল্লেখ করেন যে এর পেছনেও একটা ডিপ স্টেটের হাত রয়েছে। কোথায়? আমাদের ভারতবর্ষের মণিপুর, খুব বেশি দূর যেতে হবে না, নর্থ ইস্টে উত্তাল হয়েছে মণিপুর, যেটা নিয়ে সংসদ বারবার উত্তাল হয়েছে। অনেকে বলেন, বিশেষ করে যারা ভারতের শাসক দল বিজেপি, তাদের একাধিক নেতৃত্বের মুখে আমরা কিন্তু এই মণিপুর উত্তাল হওয়ার পেছনে ডিপ স্টেটের, মার্কিন ডিপ স্টেটের একটা অন্যতম ভূমিকা উল্লেখ পেয়েছি বা শুনেছি তাদের মুখে। আমরা যদি একদম স্বাভাবিকভাবে দেখি, তাহলে একদম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশে বিষয়টা খুব স্বাভাবিক আসবে আমাদের কাছে। কি শুরু হয়েছিল সেখানে? সেখানে একটা কোঠা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, যেটা রিজার্ভেশনকে কেন্দ্র করে।
পরবর্তীকালে দেখা গেল যে না, তার নেপথ্যে রয়েছে একটা বৃহত্তর ষড়যন্ত্র, একটা বৃহত্তর চক্রান্ত, এবং সেখানে নাম উঠে এসেছে জর্জ সোরসের, যার নেপথ্যে কাজ করেছে সিআইএ, এফবিআই এর মতো বিরাট বিরাট মার্কিন সংস্থা। তাদের কোনো এক কৌশলগত চক্রান্তের শিকার হতে দেখেছি আমরা বাংলাদেশকে। সেই যে আমাদের গণ অভ্যুত্থান, তার আড়ালে গোটা বাংলাদেশের ভূ রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটকে একটা উত্তাল করে দেওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছিল, এবং এর নেপথ্যে ছিল একটা পাওয়ার ক্যাপচার। এই যে মুখোশ, মুখ কে ছিল বাংলাদেশের ক্ষেত্রেই? মুখ ছিল সেখানে ছাত্র আন্দোলনের নেতৃত্বরা, ইউথ নেতৃত্ব, বলা হয়েছে জেন জি বা জেন জেড এর উত্থান, কিন্তু সেই তার আড়ালে একটা সুকৌশল, সেই গুপ্ত রাষ্ট্র বা হিডেন রাষ্ট্র ব্যবস্থার একটা কৌশলগত পরিকল্পনা। এবারে প্রশ্ন আসছে যে আমরা তো এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেখেছি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, দূরে গেলে বুলগেরিয়া, ম্যাডাগাস্কার, কেনিয়া, মরক্কো, এবং আমাদের ভারতবর্ষের অভ্যন্তরে মণিপুরকে উত্তাল হতে দেখেছি। কুকি, মৈতৈ দুই সম্প্রদায়ের মধ্যে গণ্ডগোলের একটা শিকার হয়েছে 258 জন ডেড অলরেডি, এবং সরকারি নথি অনুযায়ী, এবং 1108 জন হেভিলি ইনজিওর্ড। এই যে একটা উত্তাল পরিস্থিতি, এর পেছনে যে প্যারালাল রাষ্ট্র ব্যবস্থা, তাদের উদ্দেশ্যটা কি? আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ওই যে মুখোশের আড়ালে থেকে মাস্কম্যান প্রথমে উল্লেখ করলাম, এবং আরেকটা নাম আলোচিত উল্লেখ করলাম, জর্জ সোরস। তার মস্তিষ্ক প্রসূত, বা তিনি একা নেই এখানে, এই যে ডিপ স্টেটের মধ্যে পৃথিবীর বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিত্বরা তার মধ্যে ইনভলভ। তারা তাদের অঙ্গুলি হেলনে, তাদের বিজনেস হোক, তাদের পাওয়ার গ্রিপ হোক, এই সমস্ত বিষয়টাকে কৌশলে টিকিয়ে রাখার জন্য এবং আর্থসামাজিক গোটা পৃথিবীতে রাজ করার জন্য, সর্বক্ষেত্রে রাজ করার জন্য এই কৌশলগুলো তারা রাজনৈতিক উত্তাল এবং পালাবদলের এই যে একটা খেলা, সেটাকে চালায়। কিন্তু এই খেলা এই ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ঠিক সিরিয়ালি যদি আমরা সাজাই, তাহলে দেখতে পাবো কোথাও না কোথাও একটা সূত্র রয়েছে। এই সূত্রটাকে যদি মেলাই, তাহলে দেখা যাবে যে এর মূল টার্গেট রয়েছে ভারতবর্ষ। কারণ কি? কারণ ভারতবর্ষের একটা উত্থান দেখতে পাচ্ছি আমরা বিশ্ব রাজনীতির মানচিত্রে। একসময় ভারতবর্ষকে এই বিশ্ব রাজনীতির মানচিত্রে খুব বেশি বছর আগে না, মাত্র কয়েকটা দশক যদি আমরা পিছিয়ে যাই, ভারতবর্ষকে বিশ্ব রাজনীতির মানচিত্রে কিন্তু খুব একটা গুরুত্ব সহকারে দেখা হতো না। কিন্তু সাম্প্রতিক দশকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে উত্থান, সেটা বিশ্বের যারা দাদা বা বিশ্বের যারা বস হতে চেয়েছে, তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের এই উত্থানটা। তাই তাদের অন্যতম লক্ষ্য রয়েছে এই ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে উত্তাল করে দাও, এবং ভেতরে যদি গৃহযুদ্ধ একটা বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই রাষ্ট্রটার আর্থিক ব্যবস্থা বা আর্থসামাজিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। এটাই তাদের মূল লক্ষ্য। এবারে প্রশ্ন আসবে, ভারতবর্ষে কি সেটা সম্ভব? আমরা একদম রিসেন্ট চলতি যেই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ককরোচ বাহিনী। আপনারা দেখবেন যে একটা সাধারণ বিষয়কে হাতিয়ার করে নিয়ে, একটা স্টেটমেন্টকে হাতিয়ার করে নিয়ে একটা ন্যারেটিভ ভারতবর্ষের বুকে ক্রিয়েট করার চেষ্টা চলছে, এবং সেই জেন জেড, সেই উত্থানটাকে এখানে আবার হাতিয়ার করার চেষ্টা চলছে ভারতবর্ষের রাজনৈতিক এবং আর্থসামাজিক পরিকাঠামোকে উত্তাল করার জন্য। বিশেষ করে ভারতের যে সরকার চলছে এখন, সেই সরকারকে ক্রমাগত প্রেশার রাখার জন্য, এবং যাতে সরকার তাদের ওভারঅল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্টটা ভুলে গিয়ে নিজেদের আভ্যন্তরীণ বিষয়গুলোকে বা আভ্যন্তরীণ গৃহযুদ্ধকে মোকাবিলার দিকে বেশি মনোযোগ দেয়, তার একটা নেপথ্যে ষড়যন্ত্র এখানে অনেকেই খুঁজে পাচ্ছেন। এই ককরোচ জনতা পার্টির একটা উত্থান, যার কোনো বাস্তবে অস্তিত্ব নেই, এটা কোনো রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল পার্টি নয়। এর আগে যে আমরা বিষয়টাকে উল্লেখ করলাম, মণিপুরের বিষয়টা,
মণিপুর একটা প্রয়োগশালা হিসেবে অনেকে দেখছেন, যে এই ডিপ স্টেটের একটা প্রয়োগশালা মণিপুরকে কিভাবে উত্তাল করে দিয়েছিল এবং ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রকে কিভাবে উত্তাল করে দেওয়া গিয়েছিল, কিন্তু সেখানে তারা সম্পূর্ণ সাকসেস হতে পারেনি। কারণ কি, মণিপুর আঞ্চলিক একটা প্রদেশটা উত্তাল হয়েছিল, গোটা দেশকে উত্তাল করতে পারেনি। এবারে প্রশ্ন আসছে যে তাহলে কি ডিপ স্টেট যদি চায়, বা এই যে গুপ্ত রাষ্ট্র বা মুখোশের আড়ালে সেই মাস্কম্যানগুলো যদি চায়, তাহলে সে সুদূর ইউরোপ বা আমেরিকার মতো মহাদেশে বসে ভারতবর্ষের বুকে কি এইরকম কোনো উত্তাল পরিস্থিতি তারা তৈরি করতে পারবে? এর একটা সহজ উত্তর দেব এক কথায়, এর একটা সহজ উত্তর হচ্ছে না, পারবে না। কেন পারবে না জানেন? আপনারা হয়তো বলতেই পারেন যে এতটা কনফিডেন্টলি কি করে এখানে বসে আমি বলতে পারছি যে না, ভারতবর্ষের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তারা যতই প্রয়োগশালা হিসেবে মণিপুরকে প্রজেক্ট করুক না কেন, সেটা সম্পূর্ণ ভারতবর্ষে একসাথে এইরকম উত্তাল পরিস্থিতি, যেটা আমরা বাংলাদেশ হোক বা আমাদের প্রতিবেশী নেপাল অথবা আমাদের শ্রীলঙ্কা আরেক প্রতিবেশী, এই দেশগুলোর ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম, এমনকি সুদূর ইরানে হিজাব বিতর্ক নিয়ে যেভাবে আভ্যন্তরীণ তাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা তাদের সরকারকে যেভাবে প্রেশারে ক্রিয়েটের মধ্যে নিয়ে আসা হয়েছিল, প্রেশারাইজ করা হয়েছিল, সেই রকম প্রেশারাইজ ভারতবর্ষের যে সরকার বা ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে কি করা সম্ভব বা চেষ্টা চলছে যেটা, সেটা কি তারা সফল হবে না? কনফিডেন্টলি বলছি হবে না। কারণ এখানে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে না, সেটা এই সামগ্রিক যে সিস্টেমটা রয়েছে, যেটা তারা চালানোর চেষ্টা করছে, সেটার একটা পরিপন্থী। শুধু এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোই নয়, ভারতবর্ষের যে ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে, এই ভৌগোলিক বৈচিত্র্য ভারতকে এই চক্রান্তের হাত থেকে প্রোটেক্ট করে। কারণ কি, আপনারা জানবেন যে ভারতের বিভিন্ন যে প্রদেশগুলো রয়েছে, সেই প্রদেশ যেমন একটা বিভেদ রয়েছে, সেমন প্রত্যেকটা প্রদেশের সমস্যা কিন্তু আলাদা রয়েছে। একটা প্রদেশের সমস্যাকে যদি কোনো কারণে এই যে চক্রান্তকারীরা রয়েছে মুখোশের আড়ালে থাকিয়ে তারা যদি হাইলাইট একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করে বা উত্তাল করার চেষ্টা করে, সেটাকে হাতিয়ার করে, সেটা কখনোই ভারতবর্ষের অন্য প্রান্তের আরেকটা প্রদেশের সমস্যাকে এর মধ্যে ইনভলভ হতে দেবে না। কারণ প্রতিটা প্রদেশের সমস্যা আলাদা, প্রতিটা প্রদেশের ভৌগোলিক ক্ষেত্র আলাদা। ভারতবর্ষের এত বড় মানচিত্রটা রয়েছে, সেখানে যেমন সমুদ্র তীরবর্তী যে সমস্যা রয়েছে তার সঙ্গে পার্বত্য এলাকার সমস্যার কোনো মিল নেই, আবার পূর্ব ভারতের সমস্যার সাথে পশ্চিম ভারতের সমস্যার কোনো মিল নেই। ভূভাগ যেমন আলাদা রয়েছে, তেমনি ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, যেটা মূলত ভারতবর্ষের এই রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কিন্তু কখনোই এই যে বিষয়টা, এই যে চক্রান্ত রয়েছে, একসাথে কখনোই ইউনাইটেডলি এই সামগ্রিক বিষয়টাকে উত্তাল করতে দেবে না। এই কারণেই এই যে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র বা মুখোশের আড়ালে থাকা সেই সমস্ত বিশ্বের প্রভাবশালী একটা প্যারালাল রাষ্ট্র ব্যবস্থা চালানোর সেই সমস্ত কারিগরদের এই যে চক্রান্ত, সেটা হতে পারে আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, যারা একটা পরিকাঠামোগত বা একটা ভূ রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো রাষ্ট্রগুলো তাদেরকে সামগ্রিক ক্ষেত্রে উত্তাল করে দিয়ে তাদের সরকারকে ফেলে দিতে পারে, তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে বা নিজেদের অঙ্গুলি হেলনে নতুন আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যে নিয়ন্ত্রণে নিতে পারে ঠিকই, কিন্তু ভারতবর্ষের যে আর্থসামাজিক বৈচিত্র্য রয়েছে, ভারতবর্ষের যে ভৌগোলিক এবং মানচিত্রগত যে বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যকে কখনোই একসাথে একত্রে উত্তাল করার ক্ষমতা রাখে না। আর এটাই তাদেরকে অনেক বেশি পরিমাণে ভাবাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখবেন যে ভারতবর্ষের সাথে বর্তমানে পৃথিবীর এই সমস্ত যে পাওয়ারফুল স্টেটগুলো রয়েছে বা পাওয়ারফুল নেশনগুলো যেগুলো রয়েছে, তারা কিন্তু একটা আর্থসামাজিক মেলবন্ধনের মধ্যে বা সমঝোতায় আসার চেষ্টা করছে বা করে চলেছে, যাতে তারা তাদেরকে এই যে বিভিন্ন ক্লজ বা সাবক্লসের মধ্যে একটা বাউন্ডারি এঁকে দিতে পারে। কিন্তু বর্তমান ভারতবর্ষ যখন এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রদের থেকে শিক্ষা নিয়েছে এবং ভারতবর্ষের কাছে যখন এই সমস্ত মাস্কম্যানদের চরিত্র বা তাদের রূপরেখা যখন ফুটে উঠেছে স্পষ্টভাবে, তখন বর্তমান ভারতবর্ষ এই দুটো ক্ষেত্রকে খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে আলাদা করতে শিখেছে এবং তারা খুব সন্তর্পণে পদার্পণ করছে
আর তারা খুব ভালো মতো জানে যে ভারতবর্ষকে উত্তাল করা অতটা সহজ নয় এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার মোকাবিলা ভারতবর্ষের অভ্যন্তরেই যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমই করতে সক্ষম রয়েছে এবং সবথেকে বড় কারিগর তো রয়েছে সময়। কারণ এটা শুধু নতুন নয়, ইতিহাসও যদি আমরা তাকাই, ইতিহাসও কিন্তু এমন হাজারো চেষ্টা হয়েছে, হাজারো আক্রমণকারী বা হাজারো কৌশলগত প্রয়াস চলেছে ভারতবর্ষের অভ্যন্তরকে লুটপাট করে নিয়ে, অথবা অনেকে চেষ্টা করেছে ব্রিটিশ সেই কলোনিয়াল পলিটিক্সের মতো ডিভাইড অ্যান্ড রুল, এই ধরনের বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে ভারতবর্ষের মধ্যে একটা আভ্যন্তরীণ ব্রেক ডাউন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু কখনোই সেটা সফল হয়নি আর আগামী দিনেও সেটা সফল হবে না। এটা একজন ভারতবাসী হিসেবে বা ভারতবর্ষের যারা স্ট্র্যাটেজি মেকার তাদের যে ওপিনিয়ন রয়েছে সেগুলোকে ফলো আপ করে নিয়ে এটা নিশ্চিন্তে বলা যেতে পারে এবং ব্রিফলি বলা যেতে পারে সেই মুখোশের আড়ালে থাকা লোকগুলো হয়তো অন্যভাবে কৌশলগত বিভিন্ন সিস্টেমকে তারা প্রয়োগ করতে পারে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভারতবর্ষের আর্থসামাজিক যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোকে কখনোই সর্বাঙ্গীনভাবে ভেঙে ফেলতে পারবে না। ঠিক যেমনটা আমরা কোভিড সিচুয়েশনের ক্ষেত্রে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে দেখেছিলাম, যখন বিশ্বের তাবর তাবর অর্থনীতিগুলো ভেঙে গেছিল তখন ভারতবর্ষ কিন্তু তার অর্থনীতিকে সেই জায়গাটা স্টেবল কন্ডিশনে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। সেটা অনেকের কাছে, বিশ্বের অনেক প্রভাবশালী অনেক রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিত্বদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ এই উত্থানটাকে অনেকে এখন হিংসে করতে শুরু করেছে এবং চেষ্টা করে চলেছে। চেষ্টা করুক, সেটা চক্রান্তকারীদের একটা অবশ্যই চেষ্টা থাকবে, কিন্তু ভারতবর্ষ এতটাই সক্ষম যে তাদের আভ্যন্তরীণ যে শক্তি রয়েছে সেই শক্তি এবং কৌশলগত যে প্রয়াস রয়েছে সেই কৌশলগত প্ল্যানিং এবং প্রয়াস দিয়ে এই সমস্ত যে সিস্টেমগুলো বা যারা চক্রান্তকারীরা রয়েছে, সেটা জেন জির উত্থান হোক বা জেন জেডের উত্থান হোক, এই সমস্ত উত্থানকে একেবারে সময়ের সাথে কালের অন্তরালে বিলীন করে দিতে সক্ষম। যাই হোক, আজকে এই পর্যন্ত। আশা করি এই মুখোশ এবং মানুষের বিষয়টাকে এবং রাষ্ট্র এবং তার অধীনে একটা প্যারালাল গুপ্ত রাষ্ট্র ব্যবস্থার যে চক্রান্ত সেই বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং ভারতবর্ষ যে এই প্রভাবে কখনোই আসবে না বা আসার মতো জায়গাতে নেই, তারা যে এর ঊর্ধ্বে উঠে গেছে বর্তমান ভারতবর্ষ, সেটাও আশা করি আপনাদের কাছে সংক্ষেপে একটু স্পষ্ট করতে পারলাম।